আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। বাংলাদেশের ট্রাম্প মহিষ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান। রামিসা হত্যায় ঈদের আগে চার্জশিট হলে পরপরই বিচার শুরু, আইনমন্ত্রী। ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের 7 কোটি মানুষ মরুভূমির মধ্যে পড়েছে, এয়ানি। খাল খন্নে ফিরছে নদীর প্রাণ, বাড়ছে নাব্যতা। নাহিদ আসিফ মাহফুজকে নিয়ে ক্ষুব্ধ ফরহাদ মোজহার, স্ত্রীর উপদেষ্টা পদ কৌশলগত কারণে। প্রতিমন্ত্রী নুরুল হকের নির্দেশে 3 কর্মচারী সাময়িক বরখাস্ত। নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে বেড়ে ওঠা অ্যালবিনো মহিষ ডোনাল্ড ট্রাম্প এখন দেশ ছাড়িয়ে গোটা বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। বিশেষ করে ভারত, পাকিস্তান, তুরস্কের পাশাপাশি যুক্তরাজ্য, ফ্রান্স এমনকি মার্কিন প্রভাবশালী গণমাধ্যমেও উঠে এসেছে বাংলাদেশের ট্রাম্প মহিষ প্রসঙ্গ। বিষয়টি নজরে আসতেই প্রতিক্রিয়া জানিয়েছে ইরানও। শুক্রবার 22 মে রাশিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস তাদের আনুষ্ঠানিক এক্স অ্যাকাউন্ট থেকে মহিষটির ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছে, বেচারা, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করায় বিরক্ত বোধ করছে বাংলাদেশি মহিষটি। শেয়ার করা ভিডিওটি রুশ সংবাদ মাধ্যম আরটির। ইরান দূতাবাসের পোস্টের ক্যাপশনে আরটির শিরোনামটিও সংযুক্ত করা হয়। লেখা হয়, ট্রাম্পের মতো দেখতে একটি বাংলাদেশি মহিষকে দেখতে ভিড় করছেন বহু লোকজন। এ কারণে তার খাওয়ার রুচি চলে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চেহারার মিল থাকায় মালিক রসিকতা করে মহিষটির নাম রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। 700 কেজি ওজনের এই মহিষটির সোনালী রঙের চুল ও মুখের গড়ন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ঢাকার কাছে নারায়ণগঞ্জ থেকে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা। মহিষটির মালিক জিয়াউদ্দিন মৃধা বলেছেন, আমার ছোট ভাই মাথার চুল দেখে রসিকতা করে এই নাম রেখেছে। মহিষটি খুব শান্ত স্বভাবের। অ্যালবিনো মহিষ সাধারণত শান্তই হয়, উত্তেজিত না করলে রাগ করে না। ভারতের সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ নিয়ে একটি প্রতিবেদনের শিরোনাম করেছে, দেখুন, ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুর মতো দেখতে বাংলাদেশের ভাইরাল মহিষগুলো সবার নজর কেড়েছে। ফ্রান্সের প্রভাবশালী বার্তা সংস্থা এএফপি ও ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ নিয়ে প্রতিবেদন করেছে। মার্কিন প্রেসিডেন্টের কমান্ডার ইন চিফের অনুকরণে এএফপির শিরোনামে মহিষটিকে কমান্ডার ইন বিফ বলে উল্লেখ করা হয়। এছাড়া রয়টার্স শিরোনাম করেছে, বাংলাদেশের বিরল ডোনাল্ড ট্রাম্প মহিষ ঈদে আলোড়ন সৃষ্টি করেছে। রামিসা হত্যা মামলার বিচার দ্রুততম সময়ে সম্পন্ন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ শনিবার রাজধানীর মহাখালীতে এক কর্মশালায় তিনি বলেন, এই মামলা যত দ্রুত শেষ করা সম্ভব আমরা সেই সময়ের মধ্যেই সম্পন্ন করব। আইনমন্ত্রী বলেন, মাগুরার আছিয়া হত্যা মামলায় চার্জশিট দাখিলের পর বিচার শেষ করতে 1 মাস সময় লেগেছিল। এছাড়া 1948 সালের মুলুক চাঁদ মামলার উদাহরণ দেখিয়ে বলেন, সেই মামলায় একদিনেই বিচারকাজ সম্পন্ন হয়েছিল। আমাদের বিদ্যমান আইনের বিধান অনুসরণ না করে চার্জশিট দাখিল করা হলে প্রসিকিউশনের ক্ষেত্রে ফ্যাটাল ইনজুরি থেকে যেতে পারে। এ ধরনের মামলায় ডিএনএ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ। আমাদের যখন ডিএনএ পরীক্ষা করার সুযোগ রয়েছে তখন তা অবশ্যই করা উচিত, মন্ত্রী আরও বলেন। এ মামলায় 72 ঘণ্টার মধ্যে ডিএনএ পরীক্ষার রিপোর্ট পাওয়ার চেষ্টা চলছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ঈদের আগে চার্জশিট দাখিল করা সম্ভব হলে ঈদের পরপরই বিচারিক প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে। দেশ বিদেশের মানুষের প্রত্যাশা পূরণ করে দ্রুত এ মামলার বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ আন্তরিক বলেও জানান আসাদুজ্জামান। রামিসার পাশাপাশি অন্যান্য ধর্ষণ মামলাগুলোও সরকার পর্যবেক্ষণে রেখেছে বলে জানান মন্ত্রী। ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাবে বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ অঞ্চল অর্থাৎ প্রায় 24 থেকে 26টি জেলা এবং 7 কোটি মানুষ আজ মরুভূমির মতো চরম সংকটের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এয়ানি। তিনি বলেন, এই সংকট থেকে দেশকে উদ্ধার করতে বর্তমান সরকার পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নে জোর দিয়েছে এবং তিস্তা মহাপরিকল্পনার কাজ সমাপ্ত করার লক্ষ্যে কাজ করছে। শনিবার 23 মে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাতীয় নদী দিবস উপলক্ষে নৌ ট্রাস্ট আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিস্তা ব্যারেজ ও মহাপরিকল্পনা প্রসঙ্গে পানিসম্পদ মন্ত্রী বলেন, তিস্তা পারের মানুষের স্বার্থ রক্ষা করা আমাদের অধিকার। বিগত 3 মাস মন্ত্রণালয়ে কাজ করতে গিয়ে দেখেছি, এই প্রকল্প নিয়ে যে প্রকৃত কাজ হওয়া দরকার ছিল তা এখনও সমাপ্ত হয়নি। তাই আমাদের নতুনভাবে কাজ শুরু করতে হয়েছে। তিনি জানান, মন্ত্রণালয়ের 3টি সহযোগী সংস্থা আইডব্লিউএম, সিজিআইএস এবং ওয়ার্পো গত 3 মাস ধরে তিস্তা অঞ্চলে মাঠ পর্যায়ে কাজ করছে।
বিশেষজ্ঞদের মতামত ও পর্যালোচনার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা কোনো প্রক্রিয়ায় বাস্তবায়ন করা হবে, তার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং তিস্তা পারের ৫ জেলার মানুষের উন্নয়নই এই প্রকল্পের মূল লক্ষ্য। পদ্মা ব্যারেজ প্রকল্প নিয়ে মন্ত্রী বলেন, ২০০২ সালে তৎকালীন সরকারের আমলে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে পদ্মা ব্যারেজের প্রাথমিক সমীক্ষা শুরু হয়েছিল। এরপর দীর্ঘ সময় এটি স্থবির থাকার পর বর্তমান সরকার নতুন করে এর যাত্রা শুরু করেছে। কারিগরি ও বিশেষজ্ঞ দলের চুলচেরা বিশ্লেষণ শেষে দেশের স্বার্থ সমুন্নত রেখে এই প্রকল্পের কাজ শুরু হবে। ভারতের সঙ্গে পানির হিস্সা ও গঙ্গা চুক্তি প্রসঙ্গে তিনি জানান, চুক্তি অনুযায়ী ১০ দিন পর পর পানির প্রবাহ পর্যবেক্ষণ করা হচ্ছে। উজানে ও ভাটিতে পানির পরিমাপের ভারসাম্য বজায় রাখতে দুই দেশের যৌথ নদী কমিশন জেআরসি ও কারিগরি দল নিয়মিত কাজ করছে। গত পরশু দিনও বাংলাদেশের একটি বিশেষজ্ঞ দল ভারতের কলকাতায় গিয়ে ফারাক্কা ব্যারেজ সংলগ্ন এলাকা পরিদর্শন ও দ্বিপাক্ষিক আলোচনা করেছে, যাদের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বক্তব্যের এক পর্যায়ে মন্ত্রী দেশের বর্তমান রাজনৈতিক ও আইনশৃঙ্খল পরিস্থিতি নিয়ে কথা বলেন। শিশু রামিসা হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং সরকারের শীর্ষ নেতৃত্ব নিহতের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু একটি মহল এই আইনি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে এবং সরকারকে চাপে ফেলতে প্রতিনিয়ত মব বা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, যা কোনোভাবেই সহযোগিতা হতে পারে না। বিরোধী দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, দীর্ঘ প্রায় ১৮ বছরের ফ্যাসিবাদী শাসনের পর দেশ পুনর্গঠনে মাত্র ৩ মাস সময় পর্যাপ্ত নয়। এ সময় সরকারকে সহযোগিতা না করে বিভিন্ন অশালীন বক্তব্য ও অপপ্রচার চালানো জাতি প্রত্যাশা করে না। তিনি মনে করিয়ে দেন যে রাজনীতিতে শৃঙ্খলা ও শালীনতা থাকা জরুরি। কথায় কথায় রাস্তা ব্লক বা অগণতান্ত্রিক উপায়ে দাবি আদায়ের সংস্কৃতি থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। যে কোনো ভুল ত্রুটি আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব উল্লেখ করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে এবং দেশের নদীগুলোকে বাঁচাতে মন্ত্রী সাংবাদিক সহ দেশের সচেতন সব নাগরিককে ঐক্যবদ্ধভাবে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান। সরকারের খাল খনন কর্মসূচির ফলে ফিরছে নদীর প্রাণ, জেগে উঠছে দুই পারের সবুজ উপকূল। ক্ষমতায় আসার পর দেশব্যাপী নদীখাল জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচিকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। সংশ্লিষ্টরা বলছেন, খাল পুনরুদ্ধার ছাড়া নদী রক্ষা সম্ভব নয়, কারণ নদীর সঙ্গে সংযুক্ত খালগুলোই মূলত পানি প্রবাহের শাখা উপশাখা হিসেবে কাজ করে। ফলে সরকারের খাল খনন কর্মসূচির কারণে দেশের নদীগুলোতে আবারও প্রাণ ফিরে আসবে। সরকারি তথ্য অনুযায়ী আগামী ৫ বছরে সারা দেশে মোট ২০,০০০ কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা রয়েছে। বার্ষের এক প্রতিবেদনে তথ্য উঠে আসে। পানি সম্পদ মন্ত্রী মো. শহীদুদ্দিন চৌধুরী এনি সম্প্রতি জানিয়েছেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এই বিশাল কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। চলতি বছরের জুন পর্যন্ত ১,২০৪ কিলোমিটার খাল খনন বা পুনঃখননের কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কাবিটা ও টিআর কর্মসূচির আওতায় আরও প্রায় ১,৫০০ কিলোমিটার খাল সংস্কার ও পুনঃখননের পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জাতীয় পর্যায়ে নদীখাল জলাধার খনন কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয় চলতি বছরের মার্চ মাসে। দিনাজপুরের কাহারোল উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির উদ্বোধন করেন। পানি বিশেষজ্ঞদের মতে, নদীর সঙ্গে সংযুক্ত খালগুলো ভরাট হয়ে গেলে নদীর স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হয়। এতে নদীতে পলি জমে নাব্যতা কমে যায়। আবার বর্ষাকালে পানি দ্রুত নিষ্কাশন না হওয়ায় সৃষ্টি হয় ভয়াবহ জলাবদ্ধতা। খাল পুনঃখননের মাধ্যমে যখন পানির চলাচল স্বাভাবিক হয়, তখন নদীর প্রবাহ সচল হয়। এতে নদীতে জমে থাকা পলি ধীরে ধীরে সরে যায় এবং নাব্যতা ফিরে আসে। বিশেষজ্ঞরা বলছেন, নদীর প্রাণ বলতে মূলত তার প্রবাহ ক্ষমতা, জীববৈচিত্র্য, নাব্যতা এবং পানি ধারণ ক্ষমতাকে বোঝায়। একটি নদীর সঙ্গে সংযুক্ত খাল ও জলাধারগুলো সচল থাকলে নদীতে পানির আদান প্রদান বাড়ে, মাছের প্রজনন বৃদ্ধি পায়, কৃষিতে সেচ সুবিধা বাড়ে এবং জলাবদ্ধতা কমে। ফলে নদী আবার জীবন্ত হয়ে ওঠে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, দেশের বহু নদীর সঙ্গে সংযুক্ত প্রাচীন খালগুলো দখল ও ভরাট হয়ে যাওয়ায় নদীগুলো শুকিয়ে পড়ছে। খাল পুনঃখননের মাধ্যমে সেই প্রাকৃতিক সংযোগ পুনরুদ্ধার করা হচ্ছে। পানি সম্পদ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, কর্মসূচির আওতায় খাল খননের পাশাপাশি খালপাড় সংরক্ষণ, বৃক্ষরোপণ, অবৈধ দখল উচ্ছেদ এবং পানি প্রবাহ নিশ্চিত করার কাজও করা হচ্ছে। বিভিন্ন জেলার প্রশাসনকে এই বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি ভূমি মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করে ব্যক্তি উদ্যোগেও সরকারি খাল খনন ও পুনঃখননে অংশগ্রহণের সুযোগ দিয়েছে। ওই পরিপত্রে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে দখল ও ভরাটের কারণে বহু খাল নাব্যতা হারিয়েছে।
এজন্য স্থানীয় জনগণ ও ব্যক্তি উদ্যোক্তাদের সম্পৃক্ত করে খাল পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারি সূত্রগুলো বলছে, জাতীয় নদী দিবস উপলক্ষে নদী ও খাল রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। বিভিন্ন জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় সরকার বিভাগ নদী পরিচ্ছন্নতা অভিযান, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। অর্থনৈতিক দিক থেকেও খাল পুনঃখননকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, খাল সচল হলে সেচ ব্যবস্থা সহজ হয়, ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমে এবং মাছ উৎপাদন বাড়ে। বিশেষ করে উত্তরাঞ্চল ও উপকূলীয় এলাকায় খাল পুনঃখননের ইতিবাচক প্রভাব ইতিমধ্যে দেখা যাচ্ছে। জলাবদ্ধতা নিরসনেও খাল পুনঃখনন বড় ভূমিকা রাখছে বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদরা। রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহরে খাল দখল ও ভরাটের কারণে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। খালগুলো পুনরুদ্ধার করা গেলে নগরের পানি নিষ্কাশন ব্যবস্থা আরও কার্যকর হবে বলে তারা মনে করেন। পরিবেশবিদরা বলছেন, শুধু খনন করলেই হবে না, খালকে পুনরায় দখল ও ভরাটমুক্ত রাখতে কঠোর নজরদারি প্রয়োজন। অনেক ক্ষেত্রে খাল খননের পরও কয়েক বছরের মধ্যে আবার দখল হয়ে যায়। এদিকে সরকারের সমন্বিত খাল পুনঃখনন কর্মসূচির জন্য পৃথকভাবে একক বাজেট ঘোষণা না করা হলেও বিভিন্ন মন্ত্রণালয় ও প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে। পানি সম্পদ মন্ত্রণালয়, এলজিডি, বিএডিসি এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উন্নয়ন বাজেট থেকেই এসব কাজ পরিচালিত হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ নদীমাতৃক দেশ হলেও অপরিকল্পিত উন্নয়ন ও পরিবেশের অবহেলার কারণে নদীখাল ব্যবস্থা মারাত্মক সংকটে পড়েছে। তাই জাতীয় নদী দিবসে শুধু আনুষ্ঠানিকতা নয়, নদী ও খালকে একটি সমন্বিত জল ব্যবস্থাপনার অংশ হিসেবে বিবেচনা করতে হবে। এ বিষয়ে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, সিনিয়র সচিব মকসুমুল হাকিম চৌধুরী বলেন, নদীকে আলাদাভাবে দেখার সুযোগ নেই। একটি নদীর সঙ্গে অসংখ্য খাল, বিল ও জলাধার যুক্ত থাকে। তিনি বলেন, এসব খাল ভরাট বা দখল হয়ে গেলে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হয়, পলি জমে নাব্যতা কমে যায় এবং ধীরে ধীরে নদী মৃতপ্রায় হয়ে পড়ে। তাই খাল পুনঃখনন আসলে নদীর প্রাণ ফিরিয়ে আনারই একটি কার্যকর উদ্যোগ। মকসুমুল হাকিম চৌধুরী বলেন, সরকার বর্তমানে যে খাল খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করছে, তা শুধু জলাবদ্ধতা নিরসনের জন্য নয়, এটি নদীর পরিবেশগত ভারসাম্য রক্ষার সঙ্গেও সরাসরি সম্পর্কিত। খাল সচল হলে নদীতে পানির প্রবাহ বাড়ে, মাছের আবাসস্থল পুনরুদ্ধার হয়, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পায় এবং জীববৈচিত্র্য ফিরে আসে। মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারে কৌশলগত লড়াইয়ের অংশ হিসেবে নিজের স্ত্রী ফরিদা আক্তারকে পাঠিয়েছিলেন বলে দাবি করেছেন কবি ও চিন্তক ফরহাদ মোজহার। একই কারণে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমকেও তিনি অন্তর্বর্তী সরকারের অংশ হতে বলেছিলেন। তবে এই তিন উপদেষ্টা দায়িত্ব পালন এবং নতুন বন্দোবস্ত তৈরি করতে ব্যর্থ হন বলে ফরহাদ মোজহারের অভিযোগ। সাংবাদিক খালেদ মুহিউদ্দিনের সঞ্চালনায় শুক্রবার ২২ মে ঠিকানায় খালেদ মুহিউদ্দিন অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। ইউনূসের সরকারের কর্মকাণ্ড নিয়ে প্রচণ্ড সমালোচনা করলেও সেই সরকারের উপদেষ্টার দায়িত্ব পালনের বিষয়ে স্ত্রীকে ফরিদা আক্তার নিষেধ করা উচিত ছিল কিনা ফরহাদ মোজহারকে এমন প্রশ্ন করা হয়। জবাবে তিনি দাবি করেন, কৌশলগত কারণে তিনি ফরিদা আক্তার, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমকে অন্তর্বর্তী সরকারের অংশ হতে বলেছিলেন। বিষয়টির ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, আমার স্ত্রী মাহফুজ, নাহিদ এবং আসিফকে আমি সে সরকারে অন্তর্বর্তী সরকার থাকতে বলেছি। এটা হলো কৌশলগত প্রশ্ন। আমি তো স্টুপিড না, ফলে আমাকে তো এই লড়াইটা চালাতে হবে। আমার স্ত্রী না গেলে কি এমন পরিবর্তন হতো ওখানে? ওই লড়াইয়ে থাকার কারণে আমি এখন অন্তত কিছু কিছু মন্ত্রণালয়ের তথ্য আপনাকে বলতে পারছি। অন্য কিছু হোক বা না হোক, মৎস্য এবং প্রাণিসম্পদ কি করে পুনর্গঠন করতে হয় তার সম্পূর্ণ একটা চিত্র এখন আমার মধ্যে আছে। ফরহাদ মোজহার বলেন, আমাকে তো বাংলাদেশ গঠন করতে হবে। ফলে যারা কোনো কাজ করে না, তারা এসব অলস প্রশ্নগুলো করে, যার কোনো যুক্তি নেই। এটা তো লড়াইয়ের অংশ। লড়াইয়ে কিছু কৌশল থাকবে, কিছু নীতি থাকবে। নীতির প্রশ্নটি হল, আমার স্ত্রী যখন ছিল সরকারে, তখন আমি যা বলছি এখনও তাই বলছি। নতুন তো কিছু বলছি না। তিনি তার লড়াই চালিয়ে গেছেন, তিনি তার কাজ করেছেন। তিনি যদি মন্ত্রণালয় থেকে কোনো কিছু ভুল করে থাকেন বা তার মন্ত্রণালয় ঠিকমতো পরিচালনা করতে না পারেন, সেটা আমাকে বলেন। আমরা অবশ্যই তার সমালোচনা করব। অন্তর্বর্তী সরকারে যাওয়া ৩ ছাত্র প্রতিনিধির ভূমিকার তীব্র সমালোচনা করেন ফরহাদ মোজহার। সাবেক এই ৩ উপদেষ্টার ওপর নিজের প্রভাবের কথাও তিনি সরাসরি তুলে ধরেন। ফরহাদ মোজহার বলেন, নাহিদকে বারবার বলেছি মন্ত্রণালয় ঠিকমতো চালাতে। কেন বলেছি? নাহিদ শুনবে নিশ্চয় আমার এ কথা। বলেছি,
তোমরা যদি মন্ত্রণালয় ঠিকমতো না চালাও তাহলে আগামী দিনে আমি তোমাদের বয়সী কোনো তরুণকে মন্ত্রিত্বের পদে নিতে পারব না। তোমরা গেছ, এত বড় সুযোগ পেয়েছ, এত বড় ঐতিহাসিক সুযোগ কেউ পায়নি, কিন্তু তারা কেউই মন্ত্রণালয় ঠিকমতো পরিচালনা করেনি। আমি তো এখন পাবলিকলি অভিযোগটা তুললাম। আসিফ মাহমুদের পারফরম্যান্স নিয়েও হতাশা জানান ফরহাদ মোজহার। তিনি বলেন, আসিফ কোনো মন্ত্রণালয় পরিচালনা করেনি, তার বিরুদ্ধে এখন দুর্নীতির অভিযোগ আসছে। এগুলো তো আমরা শুনতে চাইনি। আমরা চেয়েছি তারা মন্ত্রণালয় চালিয়ে দেখাক যে তারা একটা মন্ত্রণালয় চালাতে সমর্থ। আরেক উপদেষ্টা মাহফুজ আলম নিয়েও ব্যর্থতার অভিযোগ তুলে ফরহাদ মোজহার বলেন, মাহফুজও মন্ত্রণালয়ে চালায়নি। বন্ধুদের জন্য মাহফুজের যে কাজগুলো করার দরকার ছিল তার কোনো কাজই সে করেনি। মাহফুজ তার সময়ে সে সমস্ত গণমাধ্যম যাদেরকে দিয়েছে তার সবগুলো আওয়ামী লীগের। তাহলে সে আজকে কোনো মুখে আওয়ামী লীগ আসার কথা বলছে? তাকে বারবার বলা হয়েছে যে তুমি টেলিভিশন করো, ও তো তখন ওই দায়িত্বে ছিল। বলা হয়েছে তুমি পত্রিকা বের করো, যারা সত্যিকারে গণঅভ্যুত্থানের সঙ্গে যুক্ত তাদেরকে সাপোর্ট করো। সে তো কিছু করেনি। হতাশা নিয়ে ফরহাদ মোজহার বলেন, আপনি এখন দেখছেন যত আওয়ামী লীগাররা অ্যাক্টিভ হয়েছে ওটা তো তার মাহফুজ আমলেই হয়েছে। এখন সে যে এসে বড় বড় বার্তা দিচ্ছে আওয়ামী লীগ এসে যাচ্ছে, এটা তো ওর জন্য হয়েছে। আপনি যদি আওয়ামী লীগকে মোকাবেলা করতে চান তাহলে আওয়ামী লীগকে আপনি আগে ডিল করবেন তো ইডিওলজিক্যাল ক্ষেত্রে, মতাদর্শিক ক্ষেত্রে। বাঙালি জাতিবাদের তো আপনার ক্রিটিক করতে হবে। বাঙালি জাতিবাদ কি করে এখানে একটা ফ্যাসিজমের রূপ নিল সেটার ক্রিটিক করতে হবে। অথচ আপনি চলে গেছেন ৭১-এর বিরুদ্ধে। মুহাম্মদ ইউনুস যাকে জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন সেই মাহফুজ আলমের কঠোর সমালোচনা করেন ফরহাদ মোজহার। তিনি বলেন, মাহফুজের চিন্তা এবং তত্ত্ব ক্ষতিকর, তার ব্যক্তিগত আচরণও ক্ষতিকর। কারণ মাহফুজ কোনো বন্ধুর সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি। মাহফুজের কারণে কিন্তু আজকে পরিস্থিতিটা এত নেতিবাচক জায়গায় পৌঁছে গেছে। ছাত্রদের মধ্যে যে বিভেদ ও বিভাজন সেটি মাহফুজের ব্যক্তিগত চরিত্রের কারণে হয়েছে। ফরহাদ মোজহার বলেন, গণঅভ্যুত্থানের পর মাহফুজ এবং তার আরও কিছু অনুসারীর কারণে এনসিপিকে আমি কিন্তু ঠিকমতো গাইড করতে পারিনি। মাহফুজ এখন যা লিখছে সেটাও তত্ত্বগতভাবে ভুল। সে আমার লেখা থেকে পালনবাদ ব্যবহার করছে, অথচ ও জানে না পালনবাদ মানেটা কি। টমাস হবস না পড়লে আপনি তো পালনবাদ বুঝবেন না। ভাসানী কথাটা বলেছিলেন শাসনবাদের বিপরীতে। শাসনবাদের তাত্ত্বিক পাশ্চাত্যবিদ ছিলেন টমাস হবস। তাহলে আপনি হবসকে পুরো না বুঝলে তো ভাসানীর রাজনীতি বুঝবেন না। এটা তো সিম্পলি একটা ইসলামী শব্দের ব্যবহার নয়। মাহফুজের কাছে ইসলামী শব্দ ব্যবহার করাটা হল এক ধরনের মুসলিম জাতি পরিচয়কে সামনে আনা থেকে। আর আমি ঘোরতরভাবে সব ধরনের জাতিবাদের বিরোধী। আমি মনে করি ধর্মীয় জাতিবাদ এবং তথাকথিত ভাষা ও সংস্কৃতির ভিত্তিতে বাঙালি জাতিবাদ, এই দুটি বাংলাদেশের জনগণের জন্য মারাত্মক রকম ক্ষতিকর। মৃত প্রবাসী কর্মীর পরিবারের আর্থিক অনুদান মঞ্জুরির বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের 2 কর্মচারীকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শনিবার 23 মে বোর্ডের এক অফিস আদেশের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া লোন দেওয়ার কথা বলে ঘুষ গ্রহণের অভিযোগে প্রবাসী কল্যাণ ব্যাংকের একজন পিয়নকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাময়িকভাবে বরখাস্ত হওয়ারা হলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নিরাপত্তা প্রহরী মো. শফি উদ্দিন, অফিস সহায়ক পলাশচন্দ্র রায় এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের পিয়ন শামীম। আর্থিক অনুদান প্রক্রিয়া শেষ করতে সৌদি আরবে মারা যাওয়া প্রবাসী মো. কাইয়ুমের পরিবারের কাছ থেকে ঘুষ নেন বরখাস্ত হওয়া 2 কর্মচারী। অন্যদিকে প্রবাসী কল্যাণ ব্যাংকের পিয়ন শামীম ভুক্তভোগীকে লোন দেওয়ার কথা বলে অনৈতিকভাবে অর্থ নেন। এসব বিষয়ে একজন সাংবাদিক এবং ভুক্তভোগী পরিবার সুনির্দিষ্ট ভিডিও প্রমাণসহ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হকের কাছে অভিযোগ করেন। প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ও অভিযোগকারীদের নিয়ে অভিযুক্তদের দফতরে যান। অভিযোগের সত্যতা নিশ্চিত করে ওই দুজনকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন। কর্মচারীদের এমন আচরণ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সুনাম ও ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে এবং তা শৃঙ্খলা ভঙ্গের শামিল। তাই ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের নিজ নিজ বিধি অনুযায়ী আজ তাদের চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এই প্রসঙ্গে প্রতিমন্ত্রী নুরুল হক বলেন, রেমিট্যান্স যোদ্ধা প্রবাসী এবং তাদের পরিবারের সেবা দিতে দেশে এবং দূতাবাসে যেকোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। প্রবাসীদের সহযোগিতায় কোনো গাফিলতি অনিয়ম সহ্য করা হবে না।